দিদি, এই দিদি, এখানে তো অন্য কাউকে দেখতে পাচ্ছি না। আমরা মনে হয় দাওয়াত খেতে আসতে অনেক দেরি করে ফেলেছি। ঠিক বলেছিস রে ভাই, চল আমরা বাড়িতে ফিরে যাই। একে টুকি রাকি, তোরা চলে যাচ্ছিস কেন? দাঁড়া বলছি, দাঁড়া। তোদের আসতে এত দেরি হলো কেন বলতো? বনের সবাই তো দাওয়াত খেয়ে চলে গেছে। আমরা আমাদের কাজে গেছিলাম রে কনক, আর কাজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে, আর তাই আমরা দাওয়াত খেতে আসতে পারিনি রে। কিন্তু জানিস কনক, আজ আমাদের বাড়িতে খাবার রান্না হয়নি। এদিকে কাজ করে এসে অনেক খিদে পেয়েছে। আমি তোদেরকে দেখে বুঝে গেছি যে তোদের অনেক খিদে পেয়েছে। মা, ও মা, আমাদের তো অনেক খাবার বেঁচে গেছে, সেখান থেকে একটু খাবার এনে তুমি ওদেরকে খেতে দাও। আয় আয়, তোরা আমার পাশে এসে বস। না না, তোরা এখানেই থাক, আমি ঘর থেকে তোদের জন্য খাবার নিয়ে আসছি। এরপর কাকুলি ঘর থেকে 2 প্লেট বিরিয়ানি এনে টুকি ও রকিকে খেতে দেয়, আর কনকের হাত ধরে বলে, চল রে বাবা, ঘরে চল। এদের সামনে খাবার খেলে তোর পেটে সমস্যা হতে পারে। আয় কালু, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? এসো তাড়াতাড়ি ঘরে এসো বলছি। এরপর কালু কাকুলি আর কনক টুকি ও রকিকে বাইরে রেখে ঘরের ভিতরে চলে যায়, আর তাদের চোখের সামনে দরজাটা লাগিয়ে দেয়। আর তাদের ব্যবহারে টুকি ও রকির মন খারাপ হয়ে যায়। এরপর তারা তাদের বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে আসে। এই ভাই, চল আজ আমরা আমাদের মাকে সারপ্রাইজ দিব। সারপ্রাইজ? কিন্তু কিভাবে? বল না রে দিদি, বল না। আচ্ছা শোন। এরপর টুকি আর রকি দুজনে মিলে বুদ্ধি করতে থাকে, আর তাদের ভাগের 2 প্লেট বিরিয়ানি রান্নাঘরে গিয়ে লুকিয়ে রাখে, আর টুনির কাছে গিয়ে বলে, মা, ও মা, খিদে পেয়েছে, আমাদের খেতে দাও। ও তোরা এসে গেছিস, তোরা একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই নে, এই আপেলটুকু তোরা খেয়ে নে। এটুকু আপেল খেয়ে কি হবে বলো মা? আমার তো অনেক খিদে পেয়েছে, আমি এখন বিরিয়ানি খাবো। মা, তুমি আমাকে বিরিয়ানি খেতে দাও। বিরিয়ানি খেতে চাস না রে মা? তোদের এই গরিব অভাগী মায়ের যে বিরিয়ানি বানানোর সামর্থ্য নেই। এই দিদি, এটা তুই কি করলি? মাকে সারপ্রাইজ দিতে গিয়ে কান্না করিয়ে দিলি। ধুর, তোর সারপ্রাইজ তুই রাখ, আমি মাকে সব সত্যি কথা খুলে বলছি। তুমি কেঁদো না মা, আমরা কাকুলি মাসির বাড়িতে দাওয়াত খেতে গেছিলাম, আর কাকুলি মাসি আমাদেরকে 2 প্লেট বিরিয়ানি দিয়েছে, আর এর জন্য দিদি তোমার কাছে বিরিয়ানি খেতে চাইছে। হ্যাঁ মা, আমি আসলে তোমাকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু তুমি আমার পুরো কথা না শুনে কান্নাই করে দিলে। এসো মা, আমরা 3 জন মিলে এখন বিরিয়ানি খাবো। এরপর টুনি, টুকি ও রকি মিলে বিরিয়ানি খেতে থাকে, আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর এভাবে খেয়ে না খেয়ে দিন কাটছিল টুনি ও তার 2 সন্তানের। আর এমন সময় টুনির বাড়িতে শহর থেকে এক অফিসার আসে। এক্সকিউজ মি, এখানে টুনির বাড়িটা কোন দিকে, কেউ একটু বলবেন? এই বনে তো টুনি নামে আমি একাই আছি, কিন্তু আপনি আমাকে কেন খুঁজছেন বলুন তো? ও মাই গড, আপনি সেই টুনি যার নামে 2 লক্ষ টাকা জমা আছে? এসব আপনি কি বলছেন? কে আমার নামে 2 লক্ষ টাকা জমা রাখবে? আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে দাদা। না না, আমার লোকেশন ভুল হতে পারে না। আমরা আর ডিজিটাল সার্ভিস থেকে এসেছি। আপনার স্বামী টোনা আমাদের সার্ভিসে 2 লক্ষ টাকা জমা রেখেছেন, আর নমিনি হিসেবে আপনার নাম লিখে গেছেন, আর সে মারা যাওয়ার পর টাকাটা আমরা আপনাকে দিতে এসেছি। এই নিন, আর এখানে একটা সিগনেচার করে দিন। এরপর টুনি 2 লক্ষ টাকার বিটকেসটা নিয়ে নেয়, আর ইগলের খাতায় স্বাক্ষর করে দেয়। এরপর ইগল সেখান থেকে চলে যায়। তুমি আমাদের জন্য এতগুলো টাকা রেখে গেছো টোনা, অথচ আমি না জেনে তোমাকে কত কথা শুনিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দিও টোনা, তুমি আমাকে ক্ষমা করে দিও। কেঁদো না মা, কেঁদো না। বাবা আমাদেরকে এতগুলো টাকা দিয়ে গেছে, এখন আমাদের আর কোনো কিছু অভাব থাকবে না। এই
টাকা দিয়ে আমরা একটা দোকান দেব, আর সেই দোকান চালিয়ে আমরা আমাদের সংসার চালাবো। ঠিক বলেছিস রে মা। তবে দোকান দেওয়ার আগে আমি আমার বনের সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাই। বনের সবাইকে দাওয়াত খাওয়াবো আর বলবো আমার টোনা আমার সন্তানদের জন্য 2 লক্ষ টাকা রেখে গেছে। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন টুনি বনের সবাইকে তার বাড়িতে দাওয়াত করে। এরপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। টুনির বাড়িতে অনেক রকমের খাবারের আয়োজন করা হয়, কিন্তু বনের কেউই টুনির বাড়িতে দাওয়াত খেতে আসে না। হে কি, এখনো কেউ দাওয়াত খেতে এলো না কেন? তবে কি আমার দাওয়াত ওরা গ্রহণ করেনি? কিন্তু কেন? তুমি একটু অপেক্ষা করো মা, আমি এক্ষুনি আসছি। চল রে ভাই, তুইও আমার সাথে চল। এরপর টুকি ও রকি মিলে বনের সবার বাড়ি বাড়ি চলে যায়, কিন্তু কেউই তাদের বাড়িতে আসতে চায় না। কাকুলি মাসি, ও কাকুলি মাসি, আজ আমার মা তোমাদের সবার জন্য অনেকগুলো খাবার রান্না করেছে। চলো না মাসি, আমাদের বাড়িতে চলো না। তোমরা না গেলে যে খাবারগুলো নষ্ট হয়ে যাবে, আর খাবার অপচয় করা যে অনেক বড় পাপ। আয় টুকি, মোটেও মায়ের মতো জ্ঞান দিতে আসবি না। তোদের ওই নোংরা ময়লাযুক্ত বাড়িতে আমরা কেন যাব? কেউ যাবে না, তোদের খাবার তোরাই খা গিয়ে। কাকুলির কথায় কষ্ট পেয়ে টুকি ও রকি সেখান থেকে চলে যায়, আর তারা একটা গাছের নিচে দাঁড়িয়ে কাঁদতে থাকে। এখন আমরা কি করব বল ভাই? মা যদি জানতে পারে বনে সবাই আমরা গরিব বলে আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবে না, তাহলে যে মা অনেক কষ্ট পাবে। আমাদের খাবারগুলো মনে হয় নষ্ট হয়ে যাবে রে দিদি। টুকি ও রকির কথা শুনে সেই গাছ থেকে একটা পরী বেরিয়ে আসে। না, তোমাদের খাবারগুলো নষ্ট হবে না। আমি যাব তোমাদের বাড়িতে দাওয়াত খেতে। চলো চলো, তাড়াতাড়ি চলো, আমার যে খুব খিদে পেয়েছে। পরীর কথায় টুকি ও রকি অনেক খুশি হয়ে যায়, আর পরীকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। অন্যদিকে টুনি ও পরীকে দেখে অবাক হয়ে যায়। হে কি, তোরা তোদের সাথে কাকে নিয়ে এসেছিস? এটা তো একটা পরী। হ্যাঁ মা, এই বনে কেউ দাওয়াত খেতে আসবে না, আর তাই তো এই পরীটা দাওয়াত খাবে বলে আমাদের সাথে চলে এলো। দাও মা, তুমি পরীকে খেতে দাও। এরপর টুনি পরীকে খাবার বেড়ে দেয়, আর পাখির হাতের রান্না খেয়ে পরীর মন ভরে যায়। অনেক তৃপ্তি করে খাবার খেলাম। এত সুন্দর খাবার খেতে না এসে অন্য পাখিরা খুব মিস করলো। এখনো অনেকগুলো খাবার পড়ে আছে, এতগুলো খাবার আমি কি করব? খাবার অপচয় করাটা মোটেও আমার পছন্দ নয়। তাই এই বনের সবাইকে আমি খাবার নষ্ট করার জন্য উচিত শিক্ষা দিব, আর আমাদের জীবনে খাবারের মূল্য কতটুকু তা আমি বুঝিয়ে দিব। এ কথা বলে পরী সবার বাড়িতে বাড়িতে যায়, আর তার জাদু শক্তি দিয়ে সবার বাড়ির খাবারগুলো অদৃশ্য করে দেয়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে। এ কি, এতগুলো খাবার কোথায় গেল? কালু, আয় কালু, এখানে যে খাবারগুলো রেখেছিলাম সেগুলো কে খেলো বলো তো? তা তো জানি না কাকুলি, এখন আমরা কি খাবো? আমার যে অনেক খিদে পেয়েছে। আরে, আমি তো এদের চুলাগুলো অদৃশ্য করতে ভুলে গেছি। দাঁড়া, এক্ষুনি সেটাও করছি। এরপর পরী একে একে বনের সবার চুলাগুলো অদৃশ্য করে দেয়। একদিকে খাবার, অন্যদিকে চুলা না থাকার কারণে বনের সবাই খাবারের জন্য টুনির বাড়িতে দাওয়াত খেতে চলে যায়। টনি, আয় টনি, দে দেখি, তাড়াতাড়ি করে আমাদেরকে খেতে দে। এই টুনি, আমাদেরকে খেতে দে, খুব খিদে পেয়েছে। তোমরা বসো, আমি এক্ষুনি তোমাদের খাবার বেড়ে দিচ্ছি। এরপর সবাই মিলে টুনির বাড়িতে খাবার খেতে থাকে, আর টুনির বানানো খাবার খেয়ে সবাই টুনির রান্নার প্রশংসায় মেতে ওঠে। সত্যি টনি, তোর হাতের রান্না অনেক সুস্বাদু হয়েছে। এত ভালো রান্না আমি এর আগে কখনো খাইনি। তোর বাড়িতে দাওয়াত খেতে না এলে অনেক বড় একটা জিনিস মিস করে ফেলতাম। ঠিক বলেছিস কাকুলি, কিন্তু আমার বাড়ির খাবার আর চুলাটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। না জানি কোনো চোর নিয়ে গেল কিনা।
আমি আমি এসব অদৃশ্য করে দিয়েছি, কেননা তোমরা সবাই টুনির খাবারগুলো খেতে না এসে অপচয় করতে চেয়েছিলে। আর খাবার নষ্ট করা ঠিক নয়, আর এজন্য আমি তোমাদেরকে টুনির বাড়িতে দাওয়াত খেতে আনার জন্য সবকিছু অদৃশ্য করে দিয়েছি। তুই আমাদের ক্ষমা করে দে রে টুনি, ক্ষমা করে দে। আমরা তোদের গরিব ভেবে অবহেলা করেছি, আর এর জন্য তোর বাড়িতে আসতে চাইনি। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তবে একটা কথা মনে রাখবে, আমাদের সমাজে গরিব ধনী সবাইকে মিলেমিশে থাকতে হয়। আমরা সবাই যদি মিলেমিশে বাস করি, তবে আমাদের সমাজে গরিবেরা তাদের গরিব বলে পরিচয় দিতে লজ্জা পাবে না, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এই যে শুনছিস, বলছি কি তোদের এই বনে এত গরম কেন? পিপাসায় যে আমার গলাটা শুকিয়ে গেছে, আমাকে একটু পানি পান করাবি? এই নাও গো দাদা, তোমার পানি। কি তুই আমার জন্য মাত্র 1 গ্লাস পানি নিয়ে এসেছিস? এতটুকু পানি খেয়ে আমার কিছুই হবে না। কিন্তু আমার কাছে তো এই 1 গ্লাস পানি ছিল, আর এখানে আশেপাশে কোনো নলকূপ নেই, তাই তুমি চাইলেও আর বেশি পানি পান করতে পারবে না। এতক্ষণে আমার পিপাসাটা একটু কমে গেল। আমি কি দেখলাম? একজন কি করে একটা পুকুরে সবগুলো পানি খেয়ে ফেলতে পারে? তুমি কি সত্যি কোনো সাধারণ পাখি নাকি মানসিক রোগী? কি তোর এত বড় সাহস? তুই আমাকে মানসিক রোগী বলছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এবার দেখ তোদের সবার আমি কি অবস্থা করি। কালুর এরকম পাগলামি দেখে সবাই সেখান থেকে চলে যায়, আর কালু দাঁড়িয়ে থেকে অনেক জোরে জোরে হাসতে থাকে। আমাকে দেখে সবাই ভয় পেয়ে গেছে। আমি এসে গেছি, আমি এই বনের সবাইকে জ্বালাতে আবারও এসে গেছি। এরপর কালু আবারও পথ চলতে শুরু করে, আর কিছুক্ষণ পর সে একটা ছোট্ট কুঠুরি দেখতে পায়, আর তখনই সেই কুঠুরির ভেতরে চলে যায়। কি কে তুই? তুই আমার ঘরে কি করছিস? কে 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 আমার ধনটা নষ্ট করে দিল? কি কে তুই? আর এটা তোর ঘর হতে যাবে কেন? এটা তো আমার ঘর। আমার ওস্তাদ মারা যাওয়ার সময় তার এই ঘরখানা আমাকে দিয়ে গিয়েছিল। কে কে তোর ওস্তাদ? আমার ওস্তাদের নাম ঈগল। আমার ওস্তাদ খুবই ভালো মনের একজন তান্ত্রিক ছিল। এই বনের সবাই আমার ওস্তাদকে বিশ্বাস করত, সম্মান করত। কিন্তু হঠাৎ একদিন সড়ক দুর্ঘটনায় আমার ওস্তাদ আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। আরে বাহ, তার মানে আমার চিরশত্রু মরে গেছে। তাহলে তো আমার কাছে বাধা দেওয়ার মতো আর কেউ নেই। এখন আমি সেই শক্তিশালী গোলাপি আঙুরটা হাতে পেলেই আমার স্বপ্ন পূরণ করতে পারবো। কিন্তু কোথায় লুকিয়ে রেখেছে সেই গোলাপি আঙুর? কি তুমি এভাবে আমার ঘরের জিনিসপত্র এলোমেলো করছো কেন? সেই তখন থেকে বলছি কে তুমি, কিন্তু তুমি তো কিছুই বলছো না। আমার গোলাপি আঙুরগুলো হয়তো এই ট্যাঙ্কের ভেতরে আছে। তবে আর দেরি কেন, এক্ষুনি এই ট্যাঙ্কটা খুলি আর শক্তিশালী হয়ে যাই। এরপর কালু তার জাদু শক্তি দিয়ে ট্যাঙ্কটা খুলে আর গোলাপি আঙুরগুলো দেখতে পায়। এটা কি করে সম্ভব? এই ট্যাঙ্কটা আমার ওস্তাদ জাদু করে বন্ধ করে দিয়েছিল, কিন্তু সেই জাদু আমি শিখতে পারিনি, তাই ট্যাঙ্কটাও খুলতে পারিনি। কিন্তু তুমি কি করে এই ট্যাঙ্কটা খুললে? কারণ আমি তোর ওস্তাদের থেকে সব জাদু শক্তি শিখে নিয়েছিলাম, আর এই গোলাপি আঙুর খেয়ে বেশি শক্তিশালী হতে চেয়েছিলাম, আর এই পৃথিবী ধ্বংস করে দিতে চেয়েছিলাম। আর তাই তোর ওস্তাদ আমাকে এক অন্ধ কুঠুরিতে বন্দি করে রেখেছিল। তবে আজ আমি মুক্তি পেয়েছি, আর আজকেই হবে সবার জীবনের শেষ দিন। জানো টুনি, আজকে দোকানে কি হয়েছে? কি হয়েছে শুনি? একটা পাখি এসে আমার কাছে পানি চাইলো,
তারপর আমি এক গ্লাস পানি দিলাম, তাতে নাকি ওনার হবে না, তাই আমাদের দোকানের পাশে থাকা পুকুরের সম্পূর্ণ পানি খেয়ে নিল। এটা দেখে তো আমি একেবারে চমকে উঠেছিলাম, আর তাই পাখিটাকে মানসিক রোগী বলেছিলাম। ও মা, পরে দেখি পাখিটা জাদু জানে। উরি বাবা রে, তাই নাকি? তাহলে ওই পাখিটা কোনো সাধারণ পাখি নয়, না জানি কোন বন থেকে এসেছে ওই পাখিটা। এতদিন অনেক শান্তিতে দিন কাটিয়েছিস তোরা, তবে আজকেই তোদের জীবনের শেষ দিন। এ কথা বলে কালু যেই গোলাপি আঙুরগুলো খেতে শুরু করে তখনই চারদিক ঘন কালো মেঘে ঢেকে যায় আর প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করে। এ কি, হঠাৎ করে আমার চারদিকটা অন্ধকার হয়ে গেল কেন? আর এত জোরে বাতাস বইতে শুরু করলো কেন? তবে মুষলধারা বৃষ্টি শুরু হবে না তো? ওগো, তুমি বরং তাড়াতাড়ি গিয়ে আমাদের জমির ধানগুলো কেটে নিয়ে এসো। না জানি কতদিন যাবত বৃষ্টি থাকে, তাই যেটুকু ধান পাবো ওগুলো কেটে নিয়ে এসো। ঠিক আছে টুনি, আমি এক্ষুনি যাচ্ছি। আমার কাজ শেষ। এখন এই বনে বন্যা হয়ে বনের সবাই জলে ডুবে না যাওয়া অবধি কিছুতেই ঝড় বাতাস থামবে না। অবশেষে এই বনের সবাই যখন আমার পায়ের নিচে এসে আমাকে বনের বিখ্যাত তান্ত্রিক হিসাবে মেনে নিবে, তখনই আমি সবাইকে বাঁচানোর কথা চিন্তা করে দেখব। হা 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 হা। কি ঝড় বাতাস শুরু হয়ে গেছে? তার মানে ওই শয়তান কালু নিশ্চয়ই গোলাপি আঙ্গুর খেয়ে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। এখন আমি আমার বনের পাখিদের কিভাবে রক্ষা করব? তবে কি আমি আমার ওস্তাদের দেওয়া কথা রাখতে পারবো না? আরে, ওই ট্রাঙ্কের ভিতরে ওটা কিসের কাগজ? পেয়েছি, আমি কালুকে হারানোর উপায় পেয়েছি। এরপর তান্ত্রিক তাড়াতাড়ি করে টুনির বাড়িতে চলে যায় আর টুনিকে সব কথা খুলে বলে। এরপর সে টুনিকে সাথে নিয়ে সেই নদীর ঘাটে চলে যায় আর সেখানে গিয়ে টুনি কালুর সামনে গিয়ে বলে, অনেক হয়েছে কালু দাদা, এখন তোমার সব অন্যায় শাস্তি পাওয়ার সময় এসেছে। কে কে আমাকে শাস্তি দিবে? আমাকে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা একমাত্র ঈগল ওস্তাদের ছিল, কিন্তু সে তো ওপরে চলে গেছে। তাই এখন আমাকে অন্যের ক্ষতি করা থেকে আর কেউ আটকাতে পারবে না, কেউ না। ধ্বংস হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। হা 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 হা। না, তোর এই ইচ্ছা কোনোদিনও পূরণ হবে না। টুনি, তুমি এক্ষুনি ওস্তাদের জাদুই বাঁশি বাজাতে আরম্ভ করো। এরপর টুনি তার হাতে থাকা বাঁশি বাজাতে থাকে আর টুনির বাঁশির সুর বনে সব পশু পাখির কাছে গিয়ে পৌঁছায় আর সবাই সাথে সাথে বাঁশির সুর ফলো করে টুনির কাছে চলে আসে। বলো টুনি, আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? এত ঝড় বৃষ্টির মধ্যে তুমি আমাদেরকে কেন ডাকলে? এরপর টুনি সবাইকে সব কথা খুলে বলে। তুমি কোনো চিন্তা করো না টুনি, আমরা আমাদের বনকে রক্ষা করব। কি, তোরা তোরা এসেছিস বন রক্ষা করতে? দেখ তোদের আমি কি অবস্থা করি। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ওরে বাবারে, এবার বুঝি আমাকে ওস্তাদের কাছে যেতে হবে। না, বাঁচাও। নিজেকে কখনো বড় মনে করো না, অন্যের চোখে বড় হতে পারলেই তুমি নিজেকে বড় মনে করতে পারো। আর শক্তি থাকলেই পৃথিবীতে জয় করা যায় না, এর জন্য দরকার বুদ্ধির। যে বুদ্ধিটা তোমাকে হারানোর জন্য ঈগল ওস্তাদ আমাদেরকে দিয়েছিল। এরপর কালু পানিতে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায় আর কালু অনেক দূরে ভেসে যাওয়ায় ঝড় বাতাস বন্ধ হয়ে যায়। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, তোমাদের জন্য আমরা আমাদের বনকে শত্রুর হাত থেকে রক্ষা করতে পারলাম। আজ তাহলে আমরা আসি টুনি, আবার কোনো বিপদে পড়লে আমাদেরকে ডেকো, আমরা আবার আসবো। তুমি এত সুন্দর বাঁশি বাজাতে পারো, আগে তো জানা ছিল না। ঈগল ওস্তাদ মরে যাওয়ার আগে আমাকে বাঁশির সুরটা শিখিয়েছিল, কারণ ঈগল ওস্তাদ বুঝতে পেরেছিল কোনো একদিন ওই শয়তান কালেও আমাদের বনে এসে অত্যাচার করতে পারে, আর আমি যেন এই বাঁশির সুরে বনের হিংস্র পশুদের ডাকতে পারি। সেজন্য ঈগল ওস্তাদ আমাকে বাঁশির সুরটা শিখিয়েছিল। আর আমার ওস্তাদ কাগজে করে টুনির নাম লিখে দিয়েছিল, আর সেখানে লেখা ছিল টুনি পারবে বনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে।
তার মানে ঈগল ওস্তাদ মরার আগেই আমাদের সবার কথা চিন্তা করে গেছে। তাই ঈগল ওস্তাদের নামে জয়ধ্বনি বলা হোক। জয় ঈগল ওস্তাদের জয়, জয় ঈগল ওস্তাদের জয়। মা দেখুন, আমি ডিম দিয়েছি। মা, আজ টোনা অনেক খুশি হবে। আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। টোনা শুধু আজ তাড়াতাড়ি কাজ থেকে বাড়িতে ফিরুক, আমি আজকে এই কথাটা ওকে জানিয়ে দিব। আমার টোনা আজ অনেক খুশি হবে। চুপ কর অলক্ষী, তুই জানিস না আমি তোকে এখনো বউ হিসেবে মানিনি। আমি তোর এই সন্তানকেও মানবো না। টোনা বাড়িতে আসলে ওকে আবারও বিয়ে দিব। এখন এত বক বক না করে তাড়াতাড়ি গিয়ে রান্না চাপা বলছি। মা, আজকে আমি রান্না করতে পারবো না মা, আমার শরীরটা যে অনেক দুর্বল লাগছে। মিনু মাসি বাড়িতে আছো? টুনি বোনকে নিয়ে বেরিয়ে এসো, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গো। কোথায়? বাইরে আসো তোমরা। তোতার ডাক শুনে টুনি আর মিনু বাইরে বেরিয়ে আসে। আর তোতার সামনে টোনার মৃতদেহ দেখে দুজনে কান্না করতে থাকে। আর এক ছুটে মিনু টোনার কাছে যায়। বাবা টোনা, এ কি হলো তোর? বাবা তাকা আমার দিকে, আমি তোর মা, আমার ডাকে সাড়া দে বাবা। তুই এভাবে আমাকে ছেড়ে যেতে পারিস না। কথা বল বাবা, কথা বল। টোনা, আমি একটা ডিম দিয়েছি। কেন ডিম থেকে ছানা বের হওয়ার আগে তুমি তাকে ডিম বানালে? ফিরে এসো টোনা, ফিরে এসো। তুমি জানা আমি আমাদের ছানাকে কি করে বড় করব? টোনা। টুনির কান্না দেখে মিনু রেগে যায় আর বলতে থাকে, চুপ কর মুখ পুরি, একদম অভিনয় করবি না। তোর আর ওই অলক্ষী ডিমের জন্য আজ আমার টোনার এই অবস্থা। আমি টোনার সৎকারের আগেই তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিব। চলে যা এক্ষুনি, কাঙালি কোথাকার, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মা, আপনি এসব কি বলছেন? আপনি তো জানেন মা, এই পৃথিবীতে আমার কেউ নেই। দয়া করে আমাকে তাড়িয়ে দিবেন না মা, তাড়িয়ে দিবেন না। তোর কোনো কথা শুনবো না আমি। দাঁড়া, আমি তোকে তাড়িয়ে দিচ্ছি এক্ষুনি। মিনু ডিম সহ টুনিকে তাড়িয়ে দেয়। আর টুনি ডিম নিয়ে উড়তে উড়তে কান্না করতে থাকে। এদিকে মিনু টোনার সৎকার করায়। অন্যদিকে টুনি একটা গাছের নিচে তার ডিম নিয়ে পায়চারি করে আর বলতে থাকে, এখন আমি কোথায় যাব? কি করব? টোনা, কেন তুমি আমাদের একা করে চলে গেলে? হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ? দয়া করে এবার আমাকে সাহায্য করো সৃষ্টিকর্তা। ওই গাছের নিচে একটা বিষধর সাপ ঘুমিয়েছিল। টুনি অন্যমনস্ক হয়ে পায়চারি করতে সাপের লেজে পা দেয় আর সাথে সাথে সাপের ঘুম ভেঙে যায় আর সাপ টুনিকে দংশন করে আর টুনি মাটিতে লুটিয়ে পড়ে। আহ! ডিম সোনা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে পৃথিবীতে আনতে পারলাম না সোনা, পৃথিবীতে আনতে পারলাম না তোকে। হায় হায়, এ কি করলাম আমি? ঘুমের ঘোরে একটা নিষ্পাপ ডিমকে অনাথ বানালাম। ছি, আমি অপরাধী হয়ে গিয়েছি। আমি যেহেতু অপরাধ করেছি তাই আমি এর মাসুল দিব। এই ডিমকে আমি তা দিব আর ছানাকেই পৃথিবীতে আনবো। পাখি, তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার শরীর থেকে বিষ তুললে আমি নিজেই মারা যাব আর তুমিও সারা জীবনের জন্য পঙ্গু হয়ে থাকবে। তাই তোমার ডিমকে আমি নিয়ে যাচ্ছি। এরপর সাপ ডিমটাকে মুখে করে তার গুহায় নিয়ে আসে আর ডিমে তা দিতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। অবশেষে একদিন ডিম থেকে ছানা বেরিয়ে আসে। পেরেছি, আমি পেরেছি, আমার ভুলের মাসুল দিতে পেরেছি। ছানা, আমি তোকে বড় করব। আজ থেকে আমি তোর মা। মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। এই যা, তোকে দেখে খুশিতে খেতে দেওয়ার কথাই ভুলে গিয়েছি। দাঁড়া, খাবার নিয়ে আসছি আমি।
এরপর সাপ গুহার এক কোণ থেকে একটা ফল এনে ছানার হাতে দেয়। ছানা ফলটা হাতে নেওয়ার সাথে সাথেই ফলটা নীল রঙের হয়ে যায়। এ কি, ফলটা এমন নীল হলো কেন? তোর শরীরে আবার বিষ নেই তো? এটা কি করে সম্ভব? বুঝতে পেরেছি, তোকে তা দেওয়ার কারণেই আমার শরীরের বিষ তোর শরীরেও গিয়েছে। তুই বিষ কন্যা রে মা, বিষ কন্যা। মা, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু না রে বিষ কন্যা, তুই খেয়ে নে। আর একটা কথা শোন মা, সবার থেকে সাবধানে থাকবি। তোর ছোঁয়ার কারণে কারো প্রাণ যেতে পারে, বুঝেছিস? এভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন বনে সাপ খাবার আনতে বেরিয়ে পড়ে আর একা একা বলতে থাকে, মেয়েটা আমার মিষ্টি ফল ছাড়া কিছুই খেতে চায় না। এখন মিষ্টি ফল কোথায় পাই? দেখি, ওই দিকটায় যাই। সাপ চলতেই থাকে। এদিকে তোতা সাপকে দেখে বলতে থাকে, এটা তো অনেক বিষধর সাপ। এই সাপকে এক্ষুনি মেরে ফেলতে হবে, নয়তো এই সাপ বনের সকলের ক্ষতি করবে। যেই ভাবা সেই কাজ। তোতা পাশ থেকে একটা লাঠি নিয়ে সাপকে আঘাত করে। মেরো না, আমাকে মেরো না। এই পাখি, থামো, ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমাকে মারলে আমার বিষকন্যা আবারও অসহায় হয়ে পড়বে। ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও আমাকে। আমি কারো ক্ষতি করব না। সাপ কখনো কারো বন্ধু হয় না, তোকে তো ছাড়বো না। এরপর তোতা সাপকে মেরে ফেলে আর ওখান থেকে চলে যায়। অন্যদিকে বিষকন্যা কান্না করতে থাকে আর বলতে থাকে, মা এখন আসছি না কেন? আমি জানি ক্ষুধা লেগেছে। মা তো তাড়াতাড়ি আসতে চেয়েছিল। মায়ের আবার কোনো ক্ষতি হয়নি তো? না, এভাবে হাত গুটিয়ে বসে থেকে লাভ নেই। আমি কি এক্ষুনি মাকে খুঁজতে বের হতে হবে। বিষকন্যা গুহা থেকে বেরিয়ে পড়ে। আর এদিক ওদিক তার মা সাপকে খুঁজতে থাকে। এরপর বিষকন্যা একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়ে আর কান্না করতে থাকে। মা, মা কোথায় তুমি? কেন তোমাকে আমি খুঁজে পাচ্ছি না? মা, আমার ভালো লাগছে না। তুমি ফিরে এসো, ফিরে এসো আমার কাছে। মা, কে আবার কাঁদছে? কেউ কি আমাকে ভেঙেছে নাকি? দেখি তো। কে? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো আমাকে, আমি তোমাকে সাহায্য করবো। বলো। আমি আমার মা বাবাকে খুঁজে পাচ্ছি না, আর হাঁটতেও পাচ্ছি না। পায়ে ব্যথা পেয়েছি। আমার বাবা মা ওই সামনের রাস্তাটার দিকে গিয়েছে। তুমি শান্ত হও, আমি তোমাকে নিয়ে যাব তোমার বাবা মায়ের কাছে। এসো, আমার পিঠে এসো। বিষকন্যা যেই পারুলের হাত ধরে, সাথে সাথেই পারুলের পুরো শরীর বিষে নীল হয়ে যায় আর পারুল মাটিতে লুটিয়ে পড়ে। আমি কি করলাম? মায়ের কথা কি করে ভুলে গেলাম আমি? মা তোমাকে কাউকে স্পর্শ করতে নিষেধ করেছিল। হ্যাঁ মেয়ে, আমি তাকাও, আমার দিকে তাকাও। হায় হায়, এ আমি কি দেখছি? এই মেয়ে, কে তুই? তুই আমার মেয়েটাকে মেরে ফেললি। আমার মেয়ে কেন এমন সাপের বিষের মতো নীল হয়েছে বল, বল বলছি। তার মানে এই মেয়ে বিষকন্যা। এই কে কোথায় আছো? এখানে এসো। বিষকন্যা আমার মেয়েকে মেরে ফেলেছে। কেউ কি আছো? তাড়াতাড়ি এখানে এসো। কোথায় বিষকন্যা? দেখি তো, তোর মাকে আমি মেরেছি আর এখন তোকে মারবো। আমাকে বিশ্বাস করো, আমি আমাদের ইচ্ছে করে করিনি। আমি একে সাহায্য করতে চেয়েছিলাম। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাব। তোর মাও এভাবে ছেড়ে দিতে বলেছিল, কিন্তু ছাড়িনি। তোকেও ছাড়বো না। এই, মারো সবাই। এরপর সবাই লাঠি দিয়ে বিষকন্যাকে মারতে মারতে মেরেই ফেলে। আর বিষকন্যা মরার সাথে সাথে উপর থেকে একটা আওয়াজ ভেসে আসে। তোরা আমাকে আর
আর আমার মেয়েকে বাঁচতে দিসনি। আমি আর আমার মেয়ে আবারও ফিরে আসব আর প্রতিশোধ নিব, আমাদের মৃত্যুর প্রতিশোধ নিব। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।